हाई गाइस वेलकम बैक टू माई चैनल आमी मधुमिता और आमी एवरी मंडे वेडनेसडे एंड फ्राइडे एकटी करे रियल लाइफ हरर एक्सपिरियेंस तोमाদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে সাবস্ক্রাইব করে ফেলেছো এবং আমাকে খুব ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং এন্ড মোটিভেটিং মি। তো চলো আজকে তোমাদের জন্য রয়েছে একটি সত্যি ভূতের অভিজ্ঞতা, বাট তার আগে একটা ডিসক্লেমার আমাকে দিতেই হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। আরও একবার বলে দিচ্ছি, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব তোমরা জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। ইনফ্যাক্ট চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, দেখবে আমার নিজের যেগুলো আমার একদম নিজের আমার এক্সপিরিয়েন্সেস সেগুলো একটা আলাদা প্লেলিস্ট করা আছে। 2023-এর এক্সপিরিয়েন্স, 22-এর এক্সপিরিয়েন্স, 2024-এর এক্সপিরিয়েন্স, এরকম করে সব সেগ্রিগেট করা আছে। তো আশা করি খুব ইজিলি পেয়ে যাবে, চাপ হবে না। তো চলো শুরু করলাম। আজকে আমাকে লিখে পাঠিয়েছে শ্রেয়া। তো শ্রেয়া বলছে, তো আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করছি। তো এইসব জিনিস আমার সাথে 2022-এর এন্ডিং থেকে স্টার্ট হয়েছিল। তখন আমার মনে হতো যে আমার রুমে আমাকে ছাড়াও আরও কেউ একটা আছে। সবসময় মনে হতো যে আমার রুমে আমি যখন বসে পড়াশোনা করি তখন কেউ আমার দিকে তাকিয়ে আছে। তো তখন আমি পুরো ঘর চেক করতাম কিন্তু কিছুই দেখতে পেতাম না। এরপর থেকে মানে 2023-এর স্টার্টিং থেকে সব আসল জিনিস স্টার্ট হলো। তো 2023-এর মার্চে আমার ফাইনাল এক্সামের পর আমাদের একটা বড় গ্যাপ থাকে। তো এটা বলার আগে আমি তোমাকে একটু আমার বাড়ির ডেসক্রিপশনটা একটু দিয়ে দিই। তো আমার বাড়ির মেন দরজা দিয়ে ঢুকলেই রাইট সাইডে একটা পড়বে হচ্ছে লিভিং বা হল, আর লাস্টে হচ্ছে ডাইনিং টেবিল আর কিচেন আছে, আর দুটো ওয়াশরুম আছে। তো আমাদের ওই ওয়াশরুমের দরজা দিয়ে স্ট্রেট মানে হয় না, জাস্ট ক্রস করে স্ট্রেট ঢুকলেই দুটো আরও বেডরুম আছে, যেখানে আমি থাকি রাইটের রুমটাতে, আর যেখানে এইসব আমি ফিল করতাম। তো ডেটটা ছিল 15th of March, রাতে অলমোস্ট তখন 2:30 মতন বেজে গেছে। তো আমি পড়া শেষ করে শুতে যাব, তো একবার ওয়াশরুমে গেলাম ফ্রেশ হব বলে। তো আমি না ওয়াশরুমে ঢোকার পর 1-2 মিনিট পর হঠাৎ দরজায় না দুবার কেউ একটা নক করলো। তো আমি তো ভেবেছি কোনো বাড়ির লোক হয়তো নক করলো। তখন আমি বেরিয়ে দেখলাম যে কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। তখন আমি ভাবলাম হয়তো আমার শুনতেই ভুল হয়েছে কোথাও একটা। তো আমি যেহেতু অত রাত অবধি পড়ছিলাম, তাই তারপর না আমার আবার ভূতের গল্প শুনতে শুনতে আবার পড়াশোনা করতে বেশ ভালো লাগে। তো ওটা হয়তো আমার ভেবেছিলাম যে মনের কোনো ভুল, হয়তো এত ভূতের স্টোরি শুনি হয়তো ওই জন্য ওরকম হয়েছে। তো যাই হোক, তারপর বেরিয়ে যাই, রুমের দিকে যাব। এবার হঠাৎ আমার মনে হলো যে আমার একদম গা ঘেঁষে একটা ঠান্ডা হাওয়া চলে গেল। আমি ভাবলাম হয়তো জানলা দিয়ে হাওয়া দিচ্ছে। তো আমি আমার ঘরে ঢুকে দরজাটা লক করে শুয়ে পড়ি আর কি। হঠাৎ আমার না আবার ফিল হলো যে আমার রুমে কেউ একটা ঢুকলো। তো আমি ভাবলাম যে আমার মা হয়তো দেখতে এসেছে যে আমি শুয়েছি কিনা। তো আমি না আর কিছু মানে ভাবিনি সেরকমভাবে, না ভেবে ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। এরপর কিছুদিন পর আবার রাতে আমার না আবার এরকম ফিল হচ্ছিল। এবার না হতো কীরকম বলো তো, যে কেউ আমাকে দেখছে, শুধু এটা নয় মানে শুধুমাত্র যে দেখছে এটাও নয়, তার সঙ্গে সঙ্গে আমার এরকমও ফিল হতো যে ঘরে হঠাৎ হঠাৎ করে খুব বাজে একটা গন্ধ আমি পেতাম, মানে অনেকটা চামড়া পোড়া গন্ধ হয় না সেরকম। তো আমি তো অনেকক্ষণ প্রায় এরকম ইগনোর করার পর যখন দেখলাম গন্ধটা আরও বেশি আসছে, তখন না আমি নিজেই বেড থেকে উঠে বসলাম, লাইটটাও জ্বালালাম। এবার লাইটটা জ্বালাতে যাব, তখন আমার চোখটা গেল আমার রুমের দরজার দিকে, আর সেখানে আমি দেখলাম একটা কেউ বসে আছে ওই দরজার কোণায়, একদম দেওয়াল ঘেঁষে। অতটা ক্লিয়ার দেখতে পাইনি ঠিকই, ব্লার মতন দেখেছিলাম, বাট আমি তখন অত ভাবিনি। আমি ভেবেছি যে আমার বোন আমার সাথে মজা করছে, হয়তো আমাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করছে। তখন আমি অনেকবার ওর নাম ধরে ডেকে বললাম যে দেখ এইসব করিস না, রাতে আমার এমনি ভয় লাগছে। অনেকক্ষণ ডাকার পর যখন কোনো রেসপন্স আমি পেলাম না, তখন আমি লাইটটা জ্বালালাম। মানে লাইটটা জ্বালানোর জন্য অ্যাকচুয়ালি আমাকে বেড থেকে উঠে গিয়ে জ্বালাতে হতো, আমি বেডে বসে বসে এতক্ষণ ধরে সব এইসব দেখছিলাম। তখন আমি দেখছি আমার বোন তো আমার পাশেই ঘুমোচ্ছে। তখন আমি একটু ভয় পেলাম, কারণ এতক্ষণ যাকে আমি দেখছিলাম
সেই মুহূর্তে আমার ঠিক বেডের পাশে আমি খেয়াল করিনি, বিকজ আমি ভেবেছিলাম বোনই ভয় দেখাচ্ছে। তো আমার পাশে রিচেক করার আমার মানে যে ইন্টারেস্টটা বা রিচেক করার যে মানে এই যে ভাবনাটা ওটাই আসেনি। যাই হোক, বোনকে তো যখন দেখলাম যে পাশে ঘুমোচ্ছে তখন আমি একটু ভয়ই পেলাম। ওর দিকে তাকিয়েছিলাম, তখন ফর দি ফার্স্ট টাইম আমি দেখলাম যে ফেসটা না আর ফিগারটা যেরকম আর মানে হাফ ফেস আমি দেখেছিলাম, মানে পুরোপুরি দেখতে পারিনি ঠিকই, বাট আমি দেখলাম সেই একভাবে আমার দিকে দেখছে। এবার মানুষের স্কিন পুড়ে গেলে যেরকম হয়ে যায় না, ওর মুখটা ঠিক সেরকম ছিল। এবার না আমি এখানে ওর বলছি কারণ হচ্ছে যে আমি যাকে দেখেছিলাম মানে ওই ফিগারটাও যে ওখানে তখন বসেছিল সেটা আমার ছোটোবেলার এক বন্ধু, যে অনেক বছর আগে মারা গেছে। এবার এখানে আমার মনে হলো যে ও হয়তো অনেকদিন আগে মারা গেছে, তাহলে আমি এখন কেন ওকে দেখতে পাচ্ছি? এখানে দোষটা আমারই। লাস্ট কিছু মাস ধরে আই ওয়াজ মিসিং হার অ্যান্ড আই ওয়াজ রিমেম্বারিং হার। তো মানে আমি ওকে এতটাই মিস করছিলাম এবং এতটাই মনে মনে মানে হয় না মনে করছিলাম, তাই আমার কাছে না ওর একটা ছবি ছিল। তো যেহেতু আমি একটু ড্রয়িং করি, তো আমি ওর পুরো ফেসটা না এঁকে শুধু ওর দুটো চোখ এঁকেছিলাম, যেটা আমি আমার ফোনের কভারের মধ্যে রেখেছিলাম, যাতে আমার যখনই কথাটা ওর মনে পড়বে তো অ্যাটলিস্ট আমি তখন ওকে দেখতে পারবো, মানে চোখ দুটো দেখে আমি ওর মনে মানে হয় না যেটা হালকা একটুখানি মনে পড়বে আর কি। বাট সেটা ছিল আমার করার সব থেকে বড় ভুল। মানে আমি তখন জানতাম না যে মানুষ মারা গেলে তার পুরো ছবি রাখতে হয়, কিন্তু আমি সেখানে চোখটা এঁকেছিলাম, প্লাস সবসময় ওর কথা মনে করতাম। তাই সেই টানটাও আমার মানে আর তাই জন্য না সেই টানে ওর আমার কাছে চলে এসেছিল, কিন্তু সেটা আমি বুঝতে অনেকটা লেট করে ফেলেছিলাম। এরকম কিছুদিন পর একদিন আমি ফোনটা মানে আমার ফোনটা যা নিচে আছে আমি মানে শুয়ে আছি আর কি, কারণ রাতে আমি ফোন টেবিলে রেখে শুই আর কি, তো নিজের কাছে খুব একটা ফোন রাখি না। বাট সেই দিন আমি আমার ফোনটা আমার কাছে রেখেই শুয়েছিলাম। এবার যেই দিন নিয়ে শুয়েছি সেদিন আমি না দেখছি আমার বেডের ওয়ার্ড্রপের মিডিলে যে স্পেসটাটুকু হয় আর কি, তো মানে বেড আর ওয়ার্ড্রপ যেটা হয় না যে একটুখানি জায়গা খালি আছে ওরকম আর কি, তো সেইটুকুতে কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমাকে ওই একভাবে দেখছে। সেই দিন তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেই রাতেই আমার জ্বর এসেছিল, অলমোস্ট 103-এর কাছাকাছি টেম্পারেচার উঠেছিল সেই দিন। বাট নেক্সট মর্নিং সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিলো, মানে নর্মাল হয়ে গেছিলো। বাট সবসময় না আমার মনে হতো যত প্রবলেম আমার ঘরে, সেই ঘরের বাইরে বেরোলে সব কিছু আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এইসব অনেক দিন চলার পর আমি একজনের কাছে হেল্প নেই। তো আমাদের এখানে না আমার চেনা একটা ঠাম্মা থাকেন যিনি এইসব মানে জিনিস হ্যান্ডেল করেন। তো আমি ওনার বাড়িতে প্রায় যেতাম, তো আমি ওনাকে গিয়ে না সব জানাই। তখন উনি আমাকে ফার্স্টে কনফার্ম করলো যে দেখো ওই স্পিরিটটার কতটা পাওয়ার আছে সেটা তো একটু আমাদের চেক করতে হবে বলো ফার্স্টে, তারপর তো আমরা স্টেপ নিতে পারবো। তো তার জন্য তুমি একটা কাজ করো। তো উনি আমাকে বললেন যে একটা লেবু একদম গ্রিন কালারের একটা গ্লাসে জলে মানে ওভারনাইট রাখতে হবে ওই ঘরে যেখানে এইসব আমি ফিল করছি। তো উনি বললেন যে যদি 2-3 দিনের মধ্যে লেবুটা কালো হয়ে যায় তাহলে সেটা খুব একটা পাওয়ারফুল নয়, বা যদি নেক্সট দিনই কালো হয়ে যায় তাহলে কিন্তু স্পিরিটটা বেশ ডেঞ্জারাস হবে, মানে আত্মাটা খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, তো আমাকে যেরকম বলা হয়েছিল আমি সেরকমই করি, রাতে নিজের রুমের একটা টেবিলের নিচে রেখে দিই। নেক্সট দিন সকালে আমি দেখলাম ওটা পুরো ফ্রেশ লেবু ছিল, কিন্তু ওটা না পুরো কালো হয়ে পুরো শুকিয়ে গেছে। তখন আমি ওইসব ঠাম্মাকে জানাই। তো উনি বললেন যে তাহলে তো একটা পুজো করতে হবে, প্লাস আমাকে একটু সময় দাও, একটা কিছু দিল আর তার সঙ্গে মানে একটা জিনিস দিয়েও ছিল, আর বললেন যে যাই হয়ে যাক ওটা কিন্তু নিজের শরীর থেকে তুমি কখনো আলাদা করবে না, মানে অনেকটা ওই তাবিজের মতন আর কি। আর বললেন যে ওই যে ড্রয়িংটা অ্যাজ সুন অ্যাজ পসিবল জ্বালিয়ে দিতে। তো যাই হোক, আমি নেক্সট দিন ওই জিনিসটা পরে নিয়েছিলাম আর ওই ড্রয়িংটা আমি জ্বালিয়ে দিই। তারপর সেদিন রাত থেকেই শুরু হলো যত কাণ্ড। রাতে প্রথমে আমি কিছু ফিল করিনি। এবার বলি, আমার বেডরুমে 3টে জানলা আছে, আমি যেদিকে মাথা দিয়ে শুই সেদিকে 2টো আর রাইট সাইডে একটা। এবার না হঠাৎ মাথার দিকে যেই উইন্ডোটা আছে সেটা দিয়ে মনে হলো কেউ নক করছে। তখন আমি সেই দিকে তাকিয়ে কিছুই দেখতে পাই না। তারপর আস্তে আস্তে দরজার ধাক্কা দেওয়া স্টার্ট হলো।
তখন আমি ভয় পেয়ে ওই ঠাম্মাকে কল করি আর এইসব বলি। তখন উনি আমাকে বললেন যে ওই আমাকে যেটা পড়তে দিয়েছিল সেটা আমি পড়েছি বলে আমার ঘরে সে ঢুকতে পারছে না, আর তাই জন্যই সে খুব রেগে গেছে। সে ঢুকতে চাইছে কিন্তু পারছে না, আর বলল যাই হয়ে যাক রাতে রুম থেকে যেন আমি বেরোই না, আর একদমই যেন সকালের আগে কিছুতেই আমার রুম থেকে যেন আমার মানে বেরোনো না উচিত নয় আর কি। তো আমিও শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না, সারা রাত জেগেই ছিলাম। এবার 10-15 মিনিট মানে বেশ দরজায় মানে জানলায় নক হওয়ার যখন বন্ধ হয়ে গেল 10-15 মিনিট পরে, তখন সব কিছুই বন্ধ হয়ে গেল, এবং তাও আমার না সেদিন আর সেইভাবে ঘুম আসেনি। পরের দিন সকালে আমি আবার গেলাম ওই ঠাম্মার বাড়ি। তখন উনি বললেন ওই দিন রাতেই উনি পুজো করবেন, আর আমার সেখানে প্রেজেন্ট থাকা মাস্ট। এখানে একটা তোমাদের প্রশ্ন হতেই পারে যে ওর বাবা মা কেন যাচ্ছে না এখানে, সেটা আমি বলবো কিন্তু একটু পরে। তো যাই হোক, ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমি আমার বাড়িতে বললাম যে ওই ঠাম্মার বাড়ি থাকবো একদিন। তো তারপর সেই রাতে আমি ওখানে বসে ওই রিচুয়ালটা স্টার্ট হওয়ার আগে আমাকে বলা হলো যে যতক্ষণ রিচুয়ালটা শেষ না হয় ততক্ষণ আমি সার্কেলের ওই একটা মানে গন্ডি মতন এঁকে দিয়েছিল, বাইরে আমি বেরোতে পারবো না। আর যাই হয়ে যাক কেউ তাকালে পেছনে তাকানো যাবে না, মানে কেউ যদি ডাকছে পেছন থেকে বা কেউ মনে হচ্ছে তাকাচ্ছে পেছন থেকে, আমি যেন না তাকাই। কিন্তু আফটার ওই 10 মিনিট মতন আমরা ওখানে যে কজন ছিলাম আমরা সবাই ফিল করতে পেরেছি যে ওই সার্কেলের বাইরে কোনো একটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে। সেদিন প্রচুর বাধা পেয়েছিলাম, তাই সেদিন রিচুয়ালটা কমপ্লিট হয়নি। বাট সেটা পাওয়ারটা কমানোর জন্য করা হয়, বাট সেটা বেশি দিন থাকেনি, কিছু মাস পর থেকেই আবার শুরু হয়ে গেল। এবার আমি যখন আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে বেরোই ফিল হতো কেউ আমাকে ফলো করছে, বাট আমি একা বেরোলে সেটা ফিল হতো না। তখন আমার মনে হওয়া স্টার্ট হলো যে সে আমাকে হয়তো ভয় দেখানোর জন্য আসছে না, মনে হতো সে কিছু বলতে চায়। এবার আমি একটু জানিয়ে দিই আমার সেই বন্ধু কিভাবে মারা গেল। তো আমরা একদম LKG থেকে একসাথে রয়েছি, আমার লাইফের ফার্স্ট এভার বেস্ট ফ্রেন্ডও, যার সাথে সব কথা বলতাম। এবার ওর জন্ম থেকে একটা হার্ট রিলেটেড কমপ্লিকেশন ছিল, যেটা খুব প্রবলেম করছিল। যখন আমরা ক্লাস 3-তে উঠি তখন অপারেট করাটা ম্যান্ডেটরি ছিল। তাই ওর বাড়ির লোক আমাকে যা বলেছিল যে ওর বাড়ির লোক এইটাই বলেছিল যে ওর অপারেশন আনসাকসেসফুল হওয়ার কারণে ওর ডেথ হয়েছে। তো তারপর তো এইসব ঘটে, আর আমি জানতে পারি ওই ঠাম্মার থেকে যে আমাকে বানিয়ে বলা হয়েছে আমার সেই বন্ধু অপারেশন না হতে পারার জন্য মারা যায়নি, মানে আনসাকসেসফুল হয়নি, অন্য কোনো কারণ আছে। এটা আমিও ফার্স্টে বিশ্বাস করিনি, কারণ অপারেশন আনসাকসেসফুল হলে চামড়া কিভাবে পুড়বে। তখন আমি ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করি, অনেক জিজ্ঞেস করার পর ওনারা সত্যি কথাটি বলে। ওর মা আমাকে তখন বলল যে ওর অপারেশন সাকসেসফুলই ছিল, বাট যেদিন ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করলো সেদিন ডক্টর সাজেস্ট করেছিল যে অ্যাম্বুলেন্সে নিয়ে ফিরতে, কারণ অত ছোট্ট ও তখন। তারপর ওরকম একটা মানে বড় অপারেশনটাতে গাড়িতে জার্কিং হবে, তো তখন পেন হতে পারে, বাট তাও অনেকটা জোর করে ওরা নিজেদের গাড়িতেই নিয়ে ফেরে। বাট তখন ডক্টররা ওকে খুব লো ডোজের অ্যানাস্থেশিয়া দিয়ে দেন যাতে জার্কিংয়ে পেনটা একটু কম ফিল হয়। তো তার জন্য একটু ড্রাউজিও মতন ও ফিল করেছিল ফেরার পথে। তো যখন ওরা মানে ফিরছিল আর কি, তখন সামহাও ওদের পেছনে থাকা গাড়িটার সঙ্গে ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটাতে কন্ট্রোল হারিয়ে ওদের গাড়িটা ডাইভারশন পিলারে মারে। তখন গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আর গাড়িতে আগুন লেগে যায়। এবার ওর বাবা মা নেমে যায় তখনই, বাট ওরা নেমে যাওয়ার পর যখন ওকে নামাতে যাবে তখনই দেখে পুরো গাড়ির দরজা সব লক হয়ে গেছে ভেতর থেকে। তখন তো দে ডিসাইডেড টু ব্রেক দি গ্লাস, মানে ওরা ডিসাইড করেছিল মানে গাড়ির যে কাজটা আছে ওটা ভেঙে, লোকজন অনেক জমাটমা হয়েও গেছিলো তখন, কিন্তু যতক্ষণে জানলা ভেঙেছে ততক্ষণে পুরো গাড়িতে আগুন স্প্রেড করে যায়। আর ও তো তখন ট্র্যাপ ছিল ভেতরে, বিকজ ও কিছু করতেও পারেনি, কারণ অ্যানাস্থেশিয়ার কারণে ও পুরো ড্রাউজি মতন ফিল করছিল। তো এইসব ঘটার পর যেই শ্রাদ্ধর কাজটা হয় আমি জানতে পেরেছিলাম একজনের থেকে যে ওর ফ্যামিলির কেউ সেটা ঠিক মতন করেনি, আর 1 বছর পর যে পুজোটা হয় সেটাও নাকি হয়নি। তো তারপর এখনও সেম জিনিস চলছে। আবার ওই ঠাম্মা বলেছিল যে পুজো করবেন, বাট পুজোর আগের দিন আমি সিঁড়ি থেকে পড়ে যাই।
আমার পা ফ্র্যাকচার হয়ে যায়, তাই পোস্টপন করতে হলো। কিন্তু জানো দি, আমি না নর্মাল স্লিপ খেয়ে বা এমনি পড়ে যাইনি। আমার পুরো ক্লিয়ার মনে আছে যে আমাকে কেউ ধাক্কা দিয়ে পেছন থেকে মেরে ফেলেছে। যাই হোক, এই অবধি তো আমি এখনও এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, তবে এখনও কিন্তু পুরোপুরি ব্যাপারটা সলভ হয়নি। তো যাই হোক, আমার পাটা ঠিক হওয়ার পর পুজোটা আবার হবে, তারপর আমি আবার তোমাকে জানাবো। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার বাবা মাকে বা বাড়ির লোককে কেন জানাওনি? তো বলেছিল যে আমার দিদা জানে আর মা বাবা বিশ্বাসই করেনি। তো যাই হোক, আমি তখন বলেছিলাম তুমি যে মানে পুজোটা করতে যাও তখন কি একা একা যাও বা কাদের সঙ্গে যাও? তখনও বলেছিল হচ্ছে যে ওর এই মাসেরই 10th পা ফ্র্যাকচার হয়েছে, আর ওর জেঠু জানে এইসব, ঠিক আছে? তো ওর দাদা দিদি আর জেঠু জানে এই পুজোর দিন ওরা মানে জেঠুও প্রেজেন্ট ছিল, বিকজ ও জেঠু খুব স্পিরিচুয়াল, বিশ্বাস করে না এইসবে, কিন্তু ওর বাবা মা একেবারেই বিশ্বাস করে না। তা আমি ওকে বলেছি তুমি আরেকবার মানে বোঝানোর চেষ্টা করো, যখন এত কিছু হচ্ছে তোমার সঙ্গে, এরপরে আরও কিছু বেশি ক্ষতি হয়ে গেলে তখন চাপ হয়ে যাবে, ব্যাপারটা ঠিক হবে না। তো এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হয়। এবার অনেকে বলতে পারো এত মানে একজন বাচ্চার সঙ্গে এরকম হচ্ছে তাও বাবা মা বিশ্বাস করছে না, সত্যি করে না। আমি এর আগে অনেক কটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, অনেকের বাবা মা এটা বিশ্বাসই করতে চায় না, কিন্তু সত্যি হয়। যত মানে এখানে যারা যারা শুনছো, তোমাদের বাচ্চারা যদি কখনো বা তোমাদের ভাই বোন ফ্রেন্ডরা কখনো কিছু বলে যে এরকম এক্সপিরিয়েন্স করছে, প্লিজ মজাতে নিও না। যখন আমি প্রথম এক্সপিরিয়েন্স করি আমার মনে আছে আমি আমার অফিসে গিয়ে বলি, আমার ম্যানেজার বিরাট হেসেছিল, ঠিক আছে? বাট তারপরে আমার কিছু কিছু কলিগও খুব হাসাহাসি করেছিল। বাট তাদের মধ্যেই কিছু জনের লাইফে যখন পরে এক্সপিরিয়েন্স হয় তখন আমাকেই ফোন করে জিজ্ঞেস করেছিল যে এরকম এরকম হচ্ছে, কী করব। তো যতক্ষণ না মানুষের সঙ্গে হয় না ততক্ষণ তারা বিশ্বাসটা করে না, ততক্ষণ ওই হাসিতেই উড়িয়ে দেয় বা মানে বিলিভই করে না। আমি জানি যতক্ষণ না তোমাদের সঙ্গে হচ্ছে ততক্ষণ তোমরা হয়তো বিলিভ করবে না, বা যাদের সঙ্গে হয় তাদের কিন্তু খুবই প্যাথেটিক হয় ব্যাপারটা। তারা যে মেন্টালি কীরকমভাবে মানে কি বলে ভেঙে পড়ে বা কীভাবে যে কী করে না ওই টাইমটায় তোমরা মানে ফিল করতে পারবে না, বিকজ আমি তো ফিল করেছি, আমি গো থ্রু করেছি এই ব্যাপারটাতে, তাই আমি জানি। যাই হোক, তোমাদের কীরকম লাগলো আজকের এই এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। অল্টারনেটিভলি যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। একটাই রিকোয়েস্ট, যদি অডিও পাঠাও তাহলে প্লিজ অডিওটা আমাকে ইমেলই করো। আর ইমেল করার সময় প্লিজ আমাকে একটু মানে অডিওটা যখন পাঠাবে আর কি, তখন একটু দেখে নিও ব্যাকগ্রাউন্ডে যেন কোনো নয়েজ না থাকে, কোনো ফ্যানের আওয়াজ বা কোনো গান বাজনার আওয়াজ বা খুব মানে কোনো ক্রাউড বা খুব কথা বলছে বাড়িতে সেরকম যেন কোনো আওয়াজ না থাকে, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ডে নয়েজটা যেন না থাকে সেটাই ভালো অ্যাকচুয়ালি। আর সব কিছু দেখবে লেখা আছে ডেসক্রিপশন বক্সে, প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কোনো চাপ হবে না। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেরকমভাবে তোমরা আমাকে এখানে শুনছো, যদি তোমরা আমাকে দেখতে চাও তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, তোমরা আমাকে দেখতেও পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। ওখানেও আশা করি তোমাদের রিলস শর্টস ভিডিওসগুলো ভালো লাগবে। চলো আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর লিসনিং, টাটা।